তৈরি হয়ে নাও, আমরা এখন বের হব। উষার কৌতূহলী স্বর। কোথায়? শামীম চওড়া হেসে জবাব দিল, ভুলে গেলে গতকাল কি বলেছিলাম? আমার শ্বশুর বাড়ি যাব। আদার ডিঙিয়ে আলোর ফোঁটার নাই উষা অধরে হাসি ফুটল। ঝটপট তৈরি হতে নেমে পড়ল। শামীম ফ্রেশ হয়ে এসে শার্টের ভাঁজে হাত রাখল। কাকতালীয়ভাবে সেই পুড়ে যাওয়া শার্টটায় তার হাত পড়ল। বেখেয়ালিভাবে উষাকে পর্যবেক্ষণ করতে গিয়ে পুড়ে যাওয়া অংশ চোখে পড়ল না। সম্পূর্ণ তৈরি হয়ে শামীমের পিছনে এসে দাঁড়ালো উষা। তার চোখ পড়ল শামীমের পিঠে। পুড়ে যাওয়া অংশে সুন্দরভাবে স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে। উষা মুখ চেপে হেসে চুপি চুপি ফোন হাতে একটা ছবি তুলে নিল। শামীমের কপালে ভাঁজ পড়ল। সূক্ষ্ম নজরে তাকিয়ে প্রশ্ন করল, হাসছো কেন? এতক্ষণ যাবৎ চেপে রাখা হাসি দম ফাটা হয়ে উপচে পড়ল। খাটের উপর কিছুক্ষণ গড়াগড়ি করে হাসল। শামীম কণ্ঠে জোর প্রয়োগ করে বলল, আশ্চর্য, বলছো না কেন? কি হয়েছে? উষা নীরবে ফোনের স্ক্রিন তুলে ধরল। শামীমের চক্ষু চড়ক গাছ। ঘাড় ঘুরিয়ে নিজের পিঠ দেখতে গিয়েও ব্যর্থ হলো। দ্রুত শার্ট খুলে বলল, এমন পড়ল কিভাবে? উষা অপ্রস্তুত হাসল। সন্দেহ হলো শামীমের। সন্দিগ্ধ গলায় বলল, তুমি পড়িয়েছ ইচ্ছে করে? ইচ্ছে করে না, বোয়ালখালি পুড়েছে, তবে ইচ্ছে করেই গুছিয়ে রেখেছিলাম। এখন তুমি আমাকে এমন একটা শার্ট কিনে দেবে? আচ্ছা, আমার হাজব্যান্ড হাতে বেতন পেলেই আপনাকে নিয়ে শপিংয়ে যাব, অনেক শপিং করব। সে কিন্তু মোটেও কিপটে নয়। দৃষ্টি ছোট করে বেশ কিছুক্ষণ উষার অভিনয় দক্ষতা দেখে শামীমও হেসে ফেলল। অভিযোগ তুলে নিয়ে বলল, থাক, আপনার আর শার্ট কিনে দিতে হবে না। আমি বুঝে ফেলেছি আপনারা উদার মনের দম্পতি। এখন তাড়াতাড়ি শার্ট চেঞ্জ করে আসুন, দেরি হয়ে যাচ্ছে। শামীম যাওয়ার আগে মায়ের কাছে বলে গেল। প্রত্যুত্তরে তিনি মুখ ঘুরিয়ে বললেন, আমার কথার কোনো দাম আছে নাকি? আমার কাছে বলে না গেলেই বাকি। বাবার বাড়ি পৌঁছাতে মা এসে দরজা খুলে দিলেন। এই সময়ে বাবাও বাসায় থাকেন। উষাকে দেখে মা অভিমানে কথা বললেন না। পাশ থেকে শামীম সালাম দিলে তার সাথে বেশ হাসি মুখেই কথা বললেন। উষা কিছু না বলে মায়ের উপর হামলে পড়ল। ভর রাখতে না পেরে এক প্রকার পড়েই যাচ্ছিল উষার মা। উষা ছাড়তে নারাজ। মা খানিকটা রাগত স্বরে বললেন, ক্ষমা করে দাও না মা, আমি আর কখনো এমন করব না। তুমি আমায় ক্ষমা না করলে আজ শক্ত করে চেপে ধরেই রাখবো, এক পাও নড়তে দেব না। আচ্ছা, আমি যদি এখন মরে যাই, তখন কি এই ভেবে তোমার আফসোস হবে না কেন মেয়েটাকে ক্ষমা করলাম না? মা ধমকে উঠে বললেন। উষা গাল এগিয়ে দিল। মার তবুও যদি তোমার রাগটা একটু কমে। রাগ কমলো কিনা বোঝা গেল না, তবে শামীমকে পাশে দেখেই হয়তো মা কথা বাড়াতে চাইলেন না। শামীম গিয়ে মোস্তফা সাহেবের সাথে বসলো। আলাপচারিতা ভালোই চলল। যখনই উষা সামনে এলো তখনই মোস্তফা সাহেবের মুখে থমথমে হয়ে গেল। তিনিও মেয়ের সাথে কথা বললেন না। উষা প্রথমে বাবার সাথে কথা বলল না, ভাবি আর আপুর সাথে দেখা করেই বাবার কাছে গেল। কেমন আছো বাবা? মোস্তফা সাহেব জবাব দিলেন না। উষা বুঝল ঝোঁকের মাথায় বাবাকে অনেকটা আঘাত দিয়ে ফেলেছে। কাপা স্বরে আবারও ডাকলো, বাবা। এবারও কোনো জবাব এলো না। শত ভুল করলেও বাবা কোনোদিন উষার সাথে কথা না বলে থাকতেন না। আজ নিজের কর্মফল হিসেবে বাবার কাছ থেকে অবহেলা পেয়ে নয়নজোড়া চিকচিক করে উঠল। নিয়ে যাওয়ার স্বরে আবারও বলল, আমাকে কি ক্ষমা করা যায় না বাবা? মোস্তফা সাহেবের এত নিশ্চুপ অবস্থা দেখে এবার ফুপিয়ে কেঁদে ফেলল উষা। বাবার পা জড়িয়ে অনবরত কেঁদেই চলেছে। মোস্তফা সাহেব তুলে দাঁড় করালেন উষাকে। মেয়ের জল ভরা চোখের দিকে তাকিয়ে বললেন, কষ্ট হচ্ছে মা? এমন কষ্ট আমি আর তোমার মাও পেয়েছি। সেদিন নিজেকে কতটা ছোট মনে হয়েছে জানো? মনে হয়েছে আমি সন্তানকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। আগে ভাবতাম আশিকেই বুঝি বারবার আমার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু সেদিন তুমি আমার ধারণাটি ভেঙে দিলে। তোমাকে আমরা সঠিক ভুল শেখাতে পারিনি। এখন মনে হচ্ছে উর্মিটাকে বোধহয় সুশিক্ষা দিতে পেরেছি।
শামীম পাশেই ছিল। যে কথাগুলো সে উষাকে বলতে পারেনি সেই কথাগুলো মুস্তাফা সাহেব বলে দিলেন। কথাগুলো উষার জন্য প্রয়োজন ছিল। শামীম বললে হয়তো সে উল্টো বুঝে হিতে বিপরীত হতো, হয়তো বাবার বলা কথাগুলো একটু হলেও আমলে নেওয়ার চেষ্টা করবে। বাবার চোখের দিকে তাকানোর সাহস পেল না উষা। সেদিন কিভাবে সে দুঃসাহসিকতা দেখালো। বাবা কষ্ট না পেলে কখনোই কথাগুলো তাকে বলতো না। ফ্লোরের দৃষ্টি নিবদ্ধ করে বসে রইল। মুস্তাফা সাহেব শান্ত স্বরে বললেন, দ্বিতীয়বার তোমার কাছে প্রত্যাশা করছি, তুমি আর এমন অন্যায় কাজ করবে না। তানজিনা এসে উষাকে উঠিয়ে নিয়ে গেল। উষার মা শামীমের নাস্তার ব্যবস্থা করলেন। সে গিয়ে একবার উর্মির ঘরে নক করে দেখা করে নিল। উর্মি জিজ্ঞাসা করল, উষা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তাই না? শামীম আলতো হেসে বলল, ও তো রাগ হলে সবার সাথে এমন করে, এখন আর এমন করবে না। ওকে মানিয়ে নিতে কষ্ট হবে আপনার, তবু অনুরোধ করব বুঝিয়ে মানিয়ে নিতে। চিন্তা করবেন না ভাবি, ও নিজেকে উপর দিয়ে যতটা খারাপ বা কঠোর দেখায় তেমনটা ও নয়। ওর স্বভাব হলো একরোখা, নিজে যা বুঝবে সেটাই সঠিক, বাকি সব ভুল। ওর ভেতর একটুখানি পরিপূর্ণতা দরকার। বয়স হলেও নিজের ভেতর পরিপূর্ণতা আনতে পারিনি। উর্মির ভেতরটা অনেকটা হালকা হলো। এমনিতে সে জানতো শামীম বুঝদার ছেলে, এখন অনেকখানি স্বস্তি পেল। উষা চোখ মুখে পানির ছাপটা দিয়ে নিজের ঘরে বসে রইল। শামীম পাশে এসে বসলো। কমল স্বরে বলল, তুমি আজ থাকো, কাল অফিস শেষে এসে তোমাকে নিয়ে যাব। উষা আনমনেই বলে দিল। শামীম আলতো হাতে নিজের সাথে উষাকে জড়িয়ে নিয়ে বলল, বিয়ে করেছো নিজের ইচ্ছেতে, দূরে যাবে আমার ইচ্ছেতে। বাবার কথায় মন খারাপ করো না, তিনি ভালোর জন্যই তোমাকে বোঝালেন। উষা নীরব রইল, প্রতিউত্তর করল না। সবাইকে বলে বেরিয়ে পড়ল শামীম। কেউ ছাড়তে না চাইলেও অফিসের কথা বলেই বেরিয়ে পড়ল। আসার পূর্বে অবশ্য রাতের খাবার খেয়ে এসেছে, নয়তো উষার মা মেয়ের হতে দিতেন না। শামীম যাওয়ার পরই যখনই সবাই রাতের খাবার একসাথে বসলো, তখনই আশিকের মুখোমুখি হলো উষা। 2 বছর যাবৎ একে অপরের সাথে কথা বলে না। ছোটবেলা থেকে ভাইয়ের সাথে উষার সম্পর্ক ভালো ছিল না। রাস্তাঘাটে, স্কুলে, কলেজে যাওয়ার সময় প্রায়শই তাকে বখাটেদের সাথে মিশতে দেখা যেত। বাবা মায়ের অগোচরে সিগারেট ফুঁকত। তার বন্ধু ছিল তারা, যাদের নেশাদ্রব্য স্পর্শ করার দায়ে 2 দিন পর পরই পুলিশ ধরে নিয়ে যেত। বন্ধুদের সাথে তাল মিলিয়ে উষার চেয়ে বড় মেয়েদের বিরক্ত করত। ভাইয়ের এসব স্বভাব তার কোনো কালেই পছন্দ ছিল না, তাই মাঝে মাঝে বাবার কানে আশিকের ব্যাপারগুলো তুলে ধরত। মুস্তাফা সাহেব কিছু বছর আগে পর্যন্ত ছেলেকে পিটিয়েছেন। শুধু উষা নয়, প্রায় সময় লোকেরা তার কানে আশিকের বখাটেপনার তুলে ধরত। বাবার কাছ থেকে শাসন পেয়ে উষাকে শাসাতো আশিক। ছোটবেলায় ভয় পেলেও ধীরে ধীরে উষার ভয় কেটে একসময় ঘৃণা জন্ম নেয়। উর্মির একটা ভিন্ন ধর্মী বান্ধবীকে পছন্দ করত আশিক। ধর্মের বিরুদ্ধে গিয়ে 2 পরিবার রাজি থাকা দূরের ব্যাপার, উর্মির বান্ধবী নিজেই কখনো তাদের পরিণয় চাইত না। উর্মির বান্ধবীকে বিয়ে করতে না পেরে আশিক পণ করলো এর চেয়ে সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে। মুস্তাফা সাহেব ভাবলেন, বিয়ে দিলে ছেলে যদি ঠিক হয়। অনেক মেয়ে দেখে আশিক তানজিনাকে পছন্দ করলো। বিয়ের 6-7 মাস পর্যন্ত সব ভালো চলতে থাকলো। মুস্তাফা সাহেব স্বস্তি পেলেন এই ভেবে যে ছেলে শুধরে গিয়েছে। সমস্যা দেখা দিল প্রায় 7 মাস পর। রাতে দেরি করে বাসায় ফিরত আশিক। যেদিন তাড়াতাড়ি ফিরত সেদিন আবার বন্ধুদের ফোন পেয়ে বেরিয়ে যেত। জুয়ায় বসে অনেক টাকা ঋণ করে তানজিনার কাছে অনুনয় করলো, বাবা যাতে না জানতে পারে এসব বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে তানজিনার গয়না বিক্রি করে ঋণ শোধ করলো। কয়েকদিন ঠিকঠাক চলার পর আবার তার পূর্বের হালচাল দেখে শ্বশুর শাশুড়িকে জানাতে বাধ্য হলো তানজিনা। সেদিন আবার বাবা আশিকের গায়ে হাত তুললেন। 2 দিন পর মা নানার বাড়ি গেলেন। উর্মি, উষা দুজনেই পড়াশোনার কাজে কলেজে ছিল। বাবা তার রড সিমেন্টের ব্যবসায় বাজারে ছিলেন। বাড়ি ছিল ফাঁকা। সেদিনও আশিকের কাজে বাধা দেওয়ার জন্য দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। 2 দিন আগের ক্ষোভ ধরে রেখে প্রথমবার তানজিনার গায়ে হাত তুলল আশিক। কলেজ থেকে সবার আগে উষা বাড়ি ফিরল। তানজিনাকে মারতে দেখে ব্যাগ ফেলে দৌড়িয়ে এলো সে। আশিকের কাছ থেকে তানজিনাকে ছাড়াতে না পেরে দিক বিদিক শূন্য হয়ে পড়ল। টেবিল থেকে কাচের গ্লাস ছুঁড়ে মারল আশিকের উপর। আশিকের মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে। তানজিনাকে দ্রুত নিজের ঘরে নিয়ে দরজা আটকে বাবাকে ফোন করলো উষা। সেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হলো আশিককে। উষা তানজিনাকে পরামর্শ দিল, তুমি চলে যাও ভাবি, তোমাদের কোনো বাচ্চাও নেই।
যার টানে এই অমানুষের সাথে থেকে যাবে। নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। বাবা তোমার পড়ালেখার খরচ দেবে, তুমি ভর্তি হয়ে যেও। তানজিনা গেল না, তার বাবা নেই, মায়ের ঘাড়ে আরও দুটো বোন অবিবাহিত। সমাজে ডিভোর্সি মেয়েদের ভালো নজরে দেখে না, তার সাথে সাথে মা বোনের জীবন দুর্বিষ্য হয়ে উঠবে। আশিক ফোন দিয়ে বারবার অনুনয় করে ক্ষমা চাইতো তানজিনার কাছে, বলতো সে ভালো হয়ে যাবে। গলে গিয়ে তানজিনার শ্বশুরকে অনুরোধ করলো আশিককে বাড়িতে জায়গা দিতে, সে স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চায়। তানজিনার অনুরোধ রাখলেন ঠিকই, কিন্তু এবার আর ভুল করলেন না মোস্তফা সাহেব। স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাড়িতে জায়গা দিলেন আশিককে। সেই থেকে উষা আশিকের সাথে কথা বলে না। 2 বছর যাবৎ যদিও আশিক ঠিকঠাক মতন চলাফেরা করছে, তবুও সেদিন উর্মির কাছে জমা টাকা দেখে জমি কেনার কথা বলে ফেলল। সেটা অবশ্য মোস্তফা সাহেবের ধমকে দমে গেছে, তবু উষার এখন বিশ্বাস করতে পারে না নিজের ভাইকে। খাবার টেবিলে আশিক বেশ কয়েকবার বোনের দিকে তাকালেও উষা এখনও ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করলো। আজ নিজের দৃষ্টিতে নিজেকে নিকৃষ্ট মনে হলো আশিকের। দৃষ্টি নামিয়ে খাওয়া শেষ করলো। উষাকে নিয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফিরল শামীম। রাহাত বাড়িতেই ছিল, তার সাথে কথা বলার প্রয়োজন মনে করে রাহাতকে ডেকে ছাদে গেল সে। ভাইয়ের মুখে মুখে হয়ে কাট সুরে শামীম বলল, তোমার সাথে আমার এই কয়েকদিন কথা বলার সুযোগ হয়নি। আচ্ছা, একটা কথা বলো তো আমায়, তুমি কি আদৌ ভাবিকে ভালোবেসেছ? অসহায় দৃষ্টি রাহাতের। জবাব দিতে গিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলল। শামীম আবারও বলল, তোমার কারণে আমি প্রবলেম ফেস করছি। অফিস করে বাসায় ফিরলেই মা, উষা দুজনের চাপের মুখে পড়তে হচ্ছে। দিন দিন মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। রাহাত অম্লান বদনে বলল, মায়ের কথা শুনে আমার মতো ভুল করিস না, আগে নিজের বিবেকের কথা শুনিস। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল শামীমের। জিজ্ঞাস্য দৃষ্ট মিলে বলল, মানে? দিন ও রাত্রি সন্ধিক্ষণ গোধূলি লগ্নে কমল রূপে ঘরে ফেরার সময় আকাশের নমনীয় বুকে লালিমার আস্তরণ। রাহাতের বুকে হৃদয় কাঁপানো অদম্য এক ব্যথা। সে ভালোবেসে ভালোবাসাকে বেঁধে রাখতে পারেনি। সেদিনের হৃদয় বিদারক অভিজ্ঞতার কথা মনে পড়লে এখনও বুক কেঁপে ওঠে তার। ভীষণ রকমের বুকে ব্যথা চেপে লেখা ভর্তি সাদা কলমে কাগজ চালিয়েছিল। তীব্র অপরাধবোধ চোখে চোখ রাখতে পারেনি সে। কৌশলে একটিবার প্রিয়তমার বিধানার্থ মার মুখের দিকে তাকিয়ে সহ্য হয়নি তার। তাই তো চোরের মতো উর্মির কাছ থেকে নিজেকে আড়াল করলো। শেষ বেলাতে একটিবার দেখা দিল না। শামীমের জিজ্ঞাসা দৃষ্টি সীমানা বাইরে দিয়ে কঠোর নীরবতা আটকা পড়ল রাহাতের মন। নিজের প্রশ্নের জবাবে কোনোরূপ প্রত্যুত্তর না পেয়ে ফের প্রশ্নবিদ্ধ করল শামীম, তুমি কি আমায় সবটা পরিষ্কার করে জানাবে? এক দীর্ঘশ্বাসে নীরবতার অবসান ঘটল। রাহাতের অবসান কণ্ঠের জবাব, আমার আর উর্মির মধ্যে যে ছাড়াছাড়ি ব্যাপারটা ঘটেছে, তাতে হাত রয়েছে মা আর তার আত্মীয় স্বজনদের। খুব একটা অবাক হলো না শামীম। মৃদু শব্দে ভাইকে তাচ্ছিল্য করে হাসলো বোধহয়। তর্জনা তুলে অনমনীয় কণ্ঠে অনড় হয়ে বলল, দোষ সম্পূর্ণ তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? তোমার মতামত না নিয়ে কিভাবে বিচ্ছেদ ঘটাই, এমন সাহস কার আছে? বিচ্ছেদের সপ্তাহ না পেরোতেই তুমি ঘরে নতুন বউ তোলো। একজনকে দুঃখের সমুদ্রে ভাসিয়ে অন্যজনকে নতুন রূপে বরণ করো। এতেই তোমার কথার নড়বড়ে ভাব প্রমাণ হয়। কথাগুলো বলার সময় শামীমের চোখে মুখে ছিল তীব্র অবজ্ঞার ছাপ, যা দেখে রাহাতের বুকে নতুন ব্যথার উদ্বেগ হয়। ধরে আসা কণ্ঠস্বর কেমন কাঁপা কাঁপা শোনালো, আমি যে দোষী এটা অস্বীকার করার সাধ্য আমার নেই। আমার সবচেয়ে বড় দোষ নিজের প্রতি দৃঢ়তা আর আত্মবিশ্বাসের প্রবল অভাববোধ। কঠিন মুহূর্তে তার পাশে না থেকে নিজেই শতগুণ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমার ভাঙরত্বা আমার সবচেয়ে বড় দোষ। অথচ এমনটা কথা ছিল না। কথা ছিল সকল পরিস্থিতিতে আজন্ম তার হাত জোড়া শক্ত করে ধরে রাখবো। আমি হব তার শক্তি, অথচ আমি হলাম তার দুর্বলতার কারণ। শামীমের শিথিল মস্তিষ্কে কৌতূহল ঢেউ খেলে গেল। জানার আগ্রহ ক্রমশ বাড়ল। উৎসুক দৃষ্টি মিলে বলল,